না সকাল থেকে একটা ভিডিও দিয়েছি আর সারাদিন ভিডিও দেইনি, আর এই ভিডিওটা এখন রাত্রিবেলা করছি। হয়তো কালকে সকালবেলা দেব। তার কারণ হচ্ছে কালকে একটু থাকবো না। আর হচ্ছে যে তোমার পাড়ায় একটা ওই হয় না, রামকৃষ্ণদেবের কল্পতরু ইয়ের জন্য পাড়ায় একটা বড় উৎসব হচ্ছে, যার জন্য ভীষণভাবে মাইক চলছে। তো সেই মাইকের আওয়াজ মানে গান বাজনা কীর্তন হচ্ছে, ফাংশান হচ্ছে, তো জানলা বন্ধ করলেও না অনেকটা ভেতরে চলে আসছে এই আওয়াজটা। এই জন্য কালকে মানে আজকে আর কি সেভাবে ভিডিও করতে পারিনি, কত চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলবো। তো যাই হোক, সেই জন্য ভিডিও দিতে পারিনি। আর এইটা ভিডিওটা কালকে সকালবেলা তোমরা পাবে। ভিডিওটা করছি অবশ্য করেই রোহনকে নিয়ে, রোহনের বার্থডে নিয়ে। আমারও একটু মনে সংশয় জেগেছিল যে রোহন ওরকম টাইটেল কেন দিল। এবার বুঝেছি টাইটেলটা কেন দিল। লিজান ভাইয়ের সঙ্গে একটা মনোমালিন্য শুরু হয়েছে, বোঝাই যাচ্ছিল। বারবারই ও দুঃখের থেকেই টাইটেলটা দিয়েছে যে আমার পাশে কেউ নেই। কিন্তু তুমি যদি গোয়ার তুমি করো ভাই, পাশে কে থাকবে? কেন এই গোয়ার তুমিটা করো? 100 বার লিজান বড় দাদার মতো তোমাকে বকেছে, আর বকার মতো অধিকার তার আছে। কিন্তু লিজানেরও একটা জিনিস আমার খারাপ লাগে, বা এদের এটাই বোধহয় টেকনিক। আজকে অনেক কিছু কথা বললো, বা এই কথাগুলো যখনই বলে ক্যামেরাটা একদম সোনামার দিকে, যেহেতু সোনামা ওদের বাড়িতে এসছে, তো সোনামার দিকে ফোকাস করে সোনামার অ্যাক্টিভিটিগুলো দেখা। ওইটুকুনি বাচ্চা, বাচ্চাটি ভীষণই লক্ষ্মী, সোনামা ভীষণই লক্ষ্মী। একটা ফল ছিঁড়লেও জিজ্ঞাসা করে ছিঁড়বো ছিঁড়বো। এখন জানি না ভিডিওর জন্য ওকে এভাবে ট্রেন করা হয়েছে কি না, যে যখন ভিডিও হবে তুমি না জিজ্ঞেস করে যেটুকু তোমায় শিখিয়ে দেওয়া হবে তুমি ওইটুকুই করবে। নাহলে আর 5টা বাচ্চার সঙ্গে কিন্তু সোনামাকে ঠিক আমি মেলাতে পারি না। বাচ্চারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অনেক রকম কিছু করে, কিন্তু ও কিন্তু ভীষণ লক্ষ্মী। এবং সেই জায়গা থেকে আজকেই যখন সোনামা লিজান ভাইয়ের বাড়িতে এসছে, লিজান ভাই আজকেই সুযোগ পেয়েছে, এই সুযোগে সোনামাকে দেখালে যেহেতু ভিউজটা একটু ভালো হয়, সোনামাকে দেখালে যেহেতু ভাইরাল পেজ, এটাতে দোষের কিছু নেই। তো কিন্তু লিজান ভাই দুদিন ধরে ভিডিও দেয়নি, আজকে হঠাৎ করে সোনামা যখন ওদের বাড়িতে গেল তখনই এই ভিডিওটা সোনামার দিকে ক্যামেরাটা দিয়ে ভিডিওটা করতে হলো। তো মনোমালিন্য হয়েছে, হওয়ার কথাই, এবং আগামী দিনে যেন এখানেই স্টপ থাকে। কারণ গোয়ার তুমি সত্যি ও করে, আমারও খুব খারাপ লেগেছিল। এবং আমি যেহেতু পজিটিভ কথা বলি, নেগেটিভ কথা বললে বলাই যায় রে রে করে সবাই মিলে ধরবে, কারোর ভালো লাগবে না শুনতে। তাতে আমার কিছু অবশ্য যায় আসে না, আমি বলতেই পারি। তবুও আমারও মাথায় খটকা লেগেছে, অসুস্থ হয়ে এসছে বাইরে থেকে, হঠাৎ করে মানে রানাঘাটের মতো দূরত্বে ও চলে গেল, যতই গাড়ি ঘোড়া ভাড়া করে দিই। তাহলে ওর কি গিফটের লোভ নাকি ভালোবাসার লোভ? কি কোনোটাই বুঝতে পারছি না। ও কি জানতো যে এত গিফট দেবে, এত টাকা দেবে? এই জায়গা থেকে কিছু প্রশ্ন আমার মনে খটকাচ্ছে। ভিডিওটা তোমাদের যারা ভালোবাসো পজিটিভ ভিউয়ার্স, হয়তো তাদের একটুখানি খারাপ লাগবে, কিন্তু কন্ট্রোভার্সি যখন করতে বসি, আমরা কি আমাদের বাড়ির লোককে বকাঝোকা করি না? আমরা কি শাসন করতে পারি না? সুতরাং শুধুই ভালো দেখবো আর মাখন লাগিয়ে 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 ভিডিও করব, সেগুলো তো আর আসে না। সেই জায়গা থেকে আমারও খুব খারাপ লেগেছিলো যে ওকে একজন ভিউয়ার ডাকলো, আর ও কি জানতো যে সেখান থেকে কিছু টাকা এবং গিফট আসবে? এখান থেকে ও কি একদম ফুলফিল সুস্থ হয়ে গেছে? একটা জন্ডিসের মতো একটা ধাক্কা খেয়েছে, বাইরে থেকে জার্নি করে ওষুধ খেয়ে আসলো, যেখানে এই সমস্ত অসুখের মেন কাজই হচ্ছে রেস্ট। ওর তো যেমন ভিউয়ার্সের ওর দোষ হয়েছে, ওনারও দোষ হয়েছে যে এই সময় ওকে এইভাবে ডেকে পাঠানো। এখন জানি না ভিতরে কি কথা হয়েছে, ও স্বতঃস্ফূর্তভাবে গেছে না উনি জোর করাতে গেছে। গিফট টাকা এগুলো কুরিয়ার করে পাঠানো যেত, বা পরেও পাঠানো যেত। উনি তো রোহনে ভালো চাইছিল, সেই ভিউয়ার্স অবশ্য করে ভিউয়ার ভালো চায়, তো সেই গিফটগুলো পরে দিলেও তো হতো, ফুরিয়ে তো যাচ্ছে না। আর রোহনেরও ওই গিফটগুলো নিতে একটু পরে গেলেই হতো। সেই ওখান থেকে এসে জার্নি করে বাড়িতে এসে আর চলে গেল। তখনই আমার খটকা লেগেছিল, ও সব জায়গায় যাচ্ছে, রিজাল ভাই সঙ্গে যাচ্ছে। কোথায়? রানাঘাটে তো রিজাল ভাই গেল না, তাহলে কি ভাঙনটা শুরু হলো তখন থেকেই, এই বাইরে থেকে আসার পর থেকে? হ্যাঁ, রিজাল ভাই ক্লিয়ার করলো, যেটা আমিও বলছি যে ওর কিন্তু এখন এই পোষ্যটা আনা ঠিক হয়নি। আমার না খুব কষ্ট লাগে, তোমরা অনেকেই মানে এটাকে একটা খেলনাভাবে নিয়ে চলে আসো। আমি কালকে ভিডিওতে বলেছি, যে তোমাকে দিয়েছে, রোহনকে দিয়েছে, সে কি তার বোঝা হয়ে যাচ্ছিলো বলে দিয়েছে, নাকি ভালোবেসে দিয়েছে? ভালোবেসে যদি কাউকে দেয় তাহলে তার কিন্তু একটু অপেক্ষা করা উচিত ছিল, কে দিয়েছে কী দিয়েছে, এবং সে কিন্তু ভিডিও করেনি। এখন সে কি এই ডগির ব্যবসা করে? এখানে অনেক প্রশ্নের উত্তর। রোহনকে ট্যাগ করবো, যদি পারো উত্তর দিও। আমি জানি দেবে না, কারণ এসব উত্তর তুমি দাও না, বা তোমরা দাও না। তোমরা খুব স্বতঃস্ফূর্তভাবে কিন্তু এড়িয়ে যাও তোমাদের কথা মতো। তোমাদের যেটুকু প্রয়োজন 10 মিনিটে এবং ভিডিওর মধ্যে ভীষণ এক কথা বারবার বলো, দুজনেই, সবাই
সবাই মানে একটা রোনামাকে দেখাচ্ছে লিজার ওই একটা কথা বলতে, এটাই টেকনিক, এটাই তো ভিডিওটাকে একটু তো বড় করতে হবে, কী আর বলবে, একটা কথা যদি একবারে বলে ফেলে তাহলে তো না, কিন্তু কথা বলতে জানতে হবে। এখন সোনামা আছে, সোনামার ফেসটা দেখালেই মানুষ ভালোবাসার টানে আমাদের মতো মানুষ প্রচুর ভিউয়ার্স হরে রেটে করে ছুটে আসে, কিন্তু ভিডিও করে যদি আর্ন করতে হয় তাহলে নিজেদেরকে দেখানো এবং যেটাতে লোকেরা পছন্দ করবে সেটাই। কদিন সোনামাকে মানুষ কতদিন ধরে দেখবে, কতদিন ধরে তোমরা সোনামাকে দেখিয়ে এই কথাগুলো বলবে, তো সেই জন্য এখন ভালোবাসছে, এখন ঠিক আছে করছো। তো সেই জায়গা থেকে আমি বলছি, লিসান ভাইকেও বলছি, রোহনকেও বলছি, যে এই যে ভুলটা সত্যি সত্যি রোহন করেছে, এবং লিসান ভাইয়ের কথা, রোহন ওই বাবার কথা কেউ শোনেনি, সেই জন্যই হয়তো বার্থডের সময় মনোমালিন্য এত হয়েছে। ও বলেছে বার্থডেতে আমি আর শুধু সোনামা। লিসান ভাই যতই একটা অন্যরকম কাজে যাক, উনি সমাজসেবা করেন, পাড়ায় একটা কাছাকাছি একটা অ্যাক্সিডেন্ট হয়েছেন, উনি বললেন উনি এই অ্যাক্সিডেন্টের এই ইয়েগুলো ক্লেম করলে আর কি, উনি এই ক্লেম করার কাজটা উনি করিয়ে দেন। ডায়মন্ড হারবার কোর্টে কাজ করেন। ডায়মন্ড হারবার কোর্টে আমার খুব কাছের একজন আছে, আমার নিজের জ্যাঠার বাড়ি ডায়মন্ড হারবার একদম সাগরিকা হোটেলের পেছনে, পিসির বাড়ি একদম পেছনে, যদিও জ্যাঠা জেঠি নেই, পিসিও এখন বারাসাতেই বাড়ির ওখানে বাড়ি করে চলে গেছে, ওই বাড়িটা পড়ে আছে। যে দাদা আমার জাতুতো দাদা, সে যেহেতু কোর্টের কাজ করে বলে ও প্রায় দিনই মানে শনিবার করে হোক শুক্রবার করে হোক ঘরটা চলে যায়, রোববার দিনটা থাকে মেনটেন করে ঠে আবার চলে আসে। আমিও গেছি 2-3বার গেছি, বিয়ের পরেও একবার গেছি, বিয়ের আগে তো গেছি। তো জেঠু যেহেতু ওখানকার কোর্টে চাকরি করতো, আর তাই জ্যাঠার ছেলেও সেখানেই একটা চাকরি করে, তো সেই জায়গা থেকে আমাদের বেশ জানি, আমিও দেখেছি কোথায় আছে। তো ভালো কথা, এটা বলছি এই কারণে, এমন হবার জায়গাটা খুব মানে ভালোবাসার জায়গা, আমার খুবই পছন্দের জায়গা। সেই জায়গা থেকে যে রোহন এই যে বাচ্চাটাকে, লিজান ভাই ওর বার্থডেতে কেক কাটার সময়ও প্রেজেন্ট থাকতে পারেনি। তখনই আমার মনে হয়েছিল ইচ্ছে থাকলে উপায় হবেই, ইচ্ছে যদি থাকতো ওনার আসার, তাহলে রোহন কিন্তু রাত 12টার পরে হোক বা অনেক রাত্রে হোক, 12টার আগে হোক, মানে প্রথম দিন 12টার পরে আর পরের দিন 12টার আগে কিন্তু কেকটা লিজান ভাইয়ের সঙ্গে কাটবে বলেই কিন্তু কাটতে পারতো। সেখান থেকে নিশ্চয়ই ও বুঝেছে যে লিজান ভাই হয়তো মানে রেগে আছে, মনোমালিন্য হয়েছে, আর সেই মনোমালিন্যতে ও দিব্যি একটা থাম্বনেল দিয়ে দিল, যে টাইটেল দিয়ে দিল, ফেলো না বাবা, যে আমার কেউ নেই, আমি আর সোনামা। এত ইগোর প্রবলেম, এত ইগো, এইটুকুতে এত লেগে গেল। তোমাকে বকেছে তো একদম ঠিক করেছে, তোমার তো সত্যি সেই ভিউয়ার্সকে বলা উচিত ছিল। এখন ভিউয়ার্স যদি তোমাকে কোনো একটা এমন কিছু গুছিয়ে দিল যেটা তোমার জন্য ক্ষতিকারক, তুমি মাথা পেতে নেবে? যদি তোমাকে কিছু মানে খারাপ কিছু করতে বলে, উপর থেকে ঝাঁপ দিতে বলে, তুমি দেবে? এটা তো ঠিক না। নিজের ভালো পাগলেও বোঝে। তোমার সোনামাকে নিয়ে তোমার লেজে গোবরে অবস্থা, তোমার ট্রিটমেন্টের জন্য হয়তো আবার 2.5 মাস পরে যেতে হবে। এখন জানি না তুমি যা গোয়ার আদৌ যাবে কি না যাবে, কারণ তুমি ভাবছো তুমি একদম ফুলফিল সুস্থ হয়ে গেছো, একদম সুস্থ হয়ে গেছে, ওকে আমি দৌড়োদৌড়ি করবো, যেখানে সেখানে চলে যাবো, যেটা লিজান ভাইও বললো, লিজান ভাইকে না জানিয়ে এখানে সেখানে চলে যাচ্ছ। বাবা মার কথা শুনতে হয়, বাবা মার সঙ্গে একটা ইগোর প্রবলেম হচ্ছে। দাদা হিসেবে যখন উনি এসে পাশে দাঁড়িয়েছে, হ্যাঁ, ওনার মতামতটা, ওনার কথা শোনাটাও তোমার উচিত। অতটাও বড় হয়ে যাওনি, একটা বাচ্চাকে এনেছো, সেই বাচ্চাটাকে ভালো করে টেক কেয়ার করতে হবে, ভালো ভালো জামা, ভালো ভালো খাওয়া আর ভালো ভালো জিনিস দিলেই কি যে আমার কিন্তু হয় না। আমি কালকেও বলেছি, আজকেও বলেছি, জানি না তোমাদের কী মেন্টালিটি, তবে লিজান ভাইয়ের মেন্টালিটি, কথাবার্তা ওনার থেকে শেখা উচিত। যেটা উনি বললেন যে যেহেতু সোনামা ভালো করে কথা বলতে পারে না, সেহেতু ওনাকে আপাতত ওই স্কুলে শুধু প্র্যাকটিসের জন্য, যেটা কিন্ডার গার্ডেনে মন্টেসারি স্কুলগুলোতে পাঠানো হয়, যে জাস্ট যাও, টিফিন খাও, ডিসিপ্লিন শেখো, একটা অভ্যেসের মধ্যে থাকো। তো এই কথাগুলো আমি তোমার কাছে খুব একটা দেখি না। তুমি সবসময়তে একটা মানে কষ্ট দুঃখ, আমার জন্মদিনে কেউ নেই, আমার বন্ধুরা কেউ নেই, এটা কিন্তু ঠিক না। সবসময় পজিটিভ ভাববে। একটু কেউ কিছু বললেই তোমার ইগোতে লেগে যায়, তোমাকে কেউ শাসন করতে পারবে না। বাবা মার সঙ্গে পর্যন্ত তোমার মানে একটা মনোমালিন্য যে চলছে বোঝা যাচ্ছে। না হলে যাদের বাবা মা আছে তারা কখনো এই কথা লেখে জন্মদিনে কেউ নেই, কেউ কেন থাকবে না? কেন বললে না যে বাবা মা এসে আশীর্বাদ করে চলে গেছে, তারা ক্যামেরার সামনে আসে না? নিশ্চয়ই সেটা তো ঠিক না। তো তোমার বাবা বারণ করেছিল, লিজান ভাই বারণ করেছিল, এবার এনে ফেলে এখন মায়া বাড়িয়েছো। এখন যদি তাকে নেগলেক্ট করো, এর থেকে তো খারাপ আর কিছু হবে না। তোমাকে ডাক্তার ট্রিটমেন্ট করে সুস্থ হতে বলেছে, নাকি হিরোগিরি সাজতে বলেছে, যে আমি হিরো হয়ে এখানে সেখানে ওখানে চলে যাব, আর যে যেরকম দেবে, কারোর মুখের উপর ভিউয়ার যা দেবে তাই নিয়ে নেবে।
কিচ্ছু মুখের উপর, এটা এটা তো তোমার গিফট নয় যে ঘরে সাজিয়ে রাখবে। ওনাকে তো তোমার বলতেই পারতে যে আমার একটা হেডেক হয়ে যাবে, আমি এটা নেবো না। আমার তো মনে হয় তোমার সদিচ্ছাতেই তুমি জানতে, তারপর থেকেই তুমি নিয়েছো। কারণ একজন ভিউয়ার, সে যদি ব্রিডার, সে যদি বিজনেসম্যান না হয়, তার কাছে যদি বাচ্চাটা বোঝা না হয়, হঠাৎ করে তোমাকে একটা ওরকম বার্থডেতে একটা ডগি গিফট করো, সে তুমি ভয় পাও কি না, তোমার বাড়িতে আদৌ সেরকম জায়গা আছে কি না, বা তোমার বাড়িতে সেরকম সিচুয়েশান আছে কি না, যেখানে তোমার মারও শরীর ভালো না, তোমার শরীর ভালো না, সেখানে তোমাকে একজন এরকম একটা বাচ্চা গুছিয়ে দিল, এটা আমার বিশ্বাস হয় না। আমার মনে হয় তোমার স্বতঃস্ফূর্ততা তোমার ইচ্ছাতেই হয়েছে, যেটা তুমি বাড়ির লোক এবং সঙ্গে লিজান ভাইকে জানাতে দিচ্ছ না। কথাটা খুব খারাপ লাগলো। এবারে রানাঘাটে যাওয়াটাও লিজান ভাইয়ের খারাপ লেগেছে, লাগবেই, আমারও লেগেছে। আমি অবাক হয়ে গেলাম, এটা কি ভিডিও দেখছি। সবাই চাইছে তোমার আপডেট, তুমি কেমন আছো, বাচ্চাটা কেমন আছে, কি করছো, সেই আপডেট। তুমি কি দিলে, কি ভিডিও দিলে না, এক গাড়ি বোঝাই গিফট নিয়ে রানাঘাটে চলে গেছিলাম। আমি তো ভেবেছি হয়তো কলকাতা বা জোর বেশি তোমার এই সাউথ ক্যালকাটা, গড়িয়াপুরে এইসব থেকে আসছো, তাও ঠিক আছে। কোথায় চলে গেলে যে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে উত্তর চব্বিশ পরগনা, তারপরে নদিয়া, সেই নদিয়া রানাঘাটে তুমি চলে গেলে গিফট আর জিনিস আনতে, ভিউয়ার্সে ভালোবাসা পেতে। একদম একাই, একদম একা চলে গেছো, না সোনামা গেছে, না লিজান ভাই গেছে, না কি কেউ গেছে। তাহলে এইগুলো কি ঠিক? সেই জন্যই বকেছে, একদম লিজান ভাইয়ের পাশে আমি একদম মানে চোখ বুঝে আমি থাকবো, যে একদম ঠিক কথা বলেছে লিজান ভাই, এখানে কোনো ভুল নেই। মনোমালিন্য হবে, হওয়ার জায়গাটা কেন রাখবে? বড় দাদা হিসেবে তোমার প্রতিটা যদি ভালো দায়িত্ব নেয়, সব বন্ধুদের সঙ্গে তো সম্পর্ক চুকে বুকে গেছে, সব বন্ধুরা সরে গেছে, তুমিও সরে গেছো, ভালো কথা, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। সেখান থেকে তুমি যদি যে পাশে তোমার এসে দাঁড়িয়েছে, যে তোমার এখনও পর্যন্ত আমরা দেখেছি ভালোই চাইছে এখনও পর্যন্ত, তার বিনিময়ে সে যদি আমাকে দেখিয়ে দুটো ভিউজ আর্ন করে, খুব একটা ক্ষতিকারক নয়। বা সেও যদি কিছু গিফট তোমাদের কাছ থেকে পেতে পারে, যদিও কী করছি, যদিও রিজাল ভাইয়ের মনে হয় অর্থনৈতিক অবস্থা খুব একটা খারাপ নয়, জমি জায়গা টাকা পয়সা মোটামুটি সবই আছে, মানে ওই আর কি চলে যায়, ভালোই চলে যায়। তো মনে হয় না ওনার তোমার ভিউয়ার্সের তোমাকে ভালোবেসে যা দিচ্ছে সেই জিনিসটার উপরে কোনো আছে যে বাচ্চাটাকে দিতে হবে। হ্যাঁ, যারা দিয়েছে তাদের কথাটা একেবারে যে মারিয়ামের মতো ছোটো বাচ্চাকে জন্যও তারা কিছু দিয়েছে। বা তুমিই বলছিলে যে এই জামা এখান থেকে যেটা বড় হবে বা যেটা মারিয়ামের হবে, এটা মারিয়ামকে দেবে। তো গিফট এবং নিয়ে জিনিস টাকা পয়সা নিয়ে অতটাও কিন্তু মানে আদাখলা বা দিখানদারি করো না। ফুরিয়ে যাচ্ছে না সমস্ত কিছু, ভালোবাসা রয়ে যাবে। যারা ভালোবাসবে তারা আজও ভালোবাসবে, কদিন পরেও বাড়বে। আগে থাকবে কি শরীরটা এবং বড়দের সম্মান, বড়দের কথা মর্যাদা দেওয়া। তুমি যে কাজটা করো, ভালো কাজ করো, কিন্তু তোমার প্রচণ্ড ছেলে মানুষই তুমি যেগুলো করতে থাকো সেগুলো সবসময় গ্রহণযোগ্য নয়। সেই জন্য লিজান ভাই যেরকম মনোমালিন্য হয়েছে, রাগ হয়েছে, সেরকম বড় হিসেবে আমিও কিছু বক্তব্য রাখলাম। ভুলভাল উল্টোপাল্টা এমন কিছু করো না। ভীষণ পরিমাণে চঞ্চল মস্তিষ্কের, সেটা তোমাকে দেখলেই মনে হয়। বাচ্চাটার কাছে কিছু সময় দাও, বাড়িতে সময় দাও, নিজেকে সময় দাও, বাচ্চাটাকে সময় দাও এভাবেই। যে পড়াশুনো কিছু তো জানো, না হলে প্র্যাকটিস করতে কী করে, পড়াশুনো তো করেছো, আয় তোকে একটু বই খাতা দিয়ে পড়াচ্ছি, সেসব ভিডিওগুলো দেখাও, আমাদের বেশি দেখতে ভালো লাগবে। কী ভিউয়ার্স তোমরা কী বলছো? কোন ভিউয়ার্স আমাকে এত টাকা গিফট দিল, এই দিল, সেটার থেকে তুমি যদি বাচ্চাটাকে নিয়ে পড়াচ্ছ, খাওয়াচ্ছ, ঘুরে বাচ্চাটাকে ভালো শিক্ষা দিচ্ছ, মনে হয় সেই সব ভিডিও আমি বলছি আমার কাছে অন্তত বেশি ভালো লাগবে। তোমাকে গিফট দিয়েছে সবই ভালো কথা, তুমি কিন্তু সেই দেখানোটাও আমার ভালো লাগেনি, যেভাবে টাকাগুলো খুলে এই দেখো কী মিন করতে চাইছো। হয়তো অন্যান্য ভিউয়ার্সরা ভাববে যে ওরাও দিচ্ছে, তাহলে কি আমরাও দিয়ে ভালো হব, নাকি আমরা না দিচ্ছি বলে আমাদের কেউ ভালোবাসবে না, এরকম একটা ব্যাপার থাকে। তো এইটুকুই বললাম ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশানে একটা কমেন্ট করবে। নেক্সট ভিডিওটা অবশ্য করেই আসবে প্রিয়াকে নিয়ে। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। এখন জানুয়ারি মাসটা পুরোটাই জানানো যায়। যারা আমার আগে ভিডিও দেখেননি, যারা এখন নতুন দেখছো, তাদেরকে নিউ ইয়ারের শুভেচ্ছা। সবার ভালো কাটুক, আর সবাই সাবধানে থেকো, ভালো থেকো। টাটা।